আপনার দুর্নীতি দমন কমিশনের চতুর্থ বিশেষ জজ কর্তৃক যে চার্জ গঠন করা হয়েছে এবং যেই মিথ্যা অবাস্তব ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে, আইনের ফৌজদারি 561 ধারার এই অনুযায়ী, আইনের বিধান মোতাবেক অনুযায়ী উনি এই মামলাটা বাতিল চেয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যে ডক্টর ইউনূসের ভাগ্য এতই খারাপ, এতই অবহেলিত, আজকে হাইকোর্ট এই 3 দিন শুনানি করে এই মামলাটিতে রুল পর্যন্ত ইস্যু না করে আজকে এটা খারিজ করে দিয়েছে। অথচ এই মামলায় আমাদের বক্তব্য ছিল যে ডক্টর গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তারা শ্রমিকদের টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে এবং শ্রমিক এবং তাদের সেটেলমেন্ট অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে। ওই হাইকোর্টে যে মামলা হয়েছে কোম্পানি কোর্টে, ওই সেইখানের সমঝোতা চুক্তি মোতাবেক এবং লেবার আইন মোতাবেক সেই আইনের টাকা 437 কোটি টাকা দেওয়ার পর ওই টাকাতে হাত দেওয়ার ক্ষমতা ডক্টর ইউনূস বা গ্রামীণ টেলিকমের নাই, কারণ ওই টাকা হয়ে গেছে একটি ভিন্ন অ্যাকাউন্ট। শ্রমিক এই যে সিবিএ এবং যে মালিক পক্ষের যে থাকে ব্যবস্থা বলছে তারাই আরেকটা ভিন্ন ব্যাংকে, ঢাকা ব্যাংকের অ্যাকাউন্টে। সুতরাং এইখানে তো ওনার বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ আসে না, কারণ উনির কাছে তো কিছু নাই, উনি আত্মসাৎ করবেন কেন? টাকা ট্রান্সফার হয়েছে ওইখানে। আবার 26 কোটি টাকা যে লয়ারের ফি এবং ওইটাও দেওয়া হচ্ছে ওই সেটেলমেন্ট অ্যাকাউন্ট থেকে। এটাতে ডক্টর ইউনূস বা গ্রামীণ টেলিকমের কোনো কিছু নাই, সেটাও নাই। 420 ধারায় তিনি কাউকে প্ররোচনা করেন নাই যে তুমি আমাকে দাও, সেটাও হয় নাই। মানে তারপরে বলেছে এই যে ইয়েটা এগ্রিমেন্ট, এটা জাল, অথচ এটা হাইকোর্টে প্রদর্শিত এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্টের বলে হাইকোর্ট কোম্পানি কোর্টে শ্রমিকদের দায়েরকৃত মামলাটি ডিসচার্জ প্রত্যাহার করেছেন এবং বাতিল করেছেন 2 পক্ষের কারণে, অথচ এইটাকে বলল জাল। আবার বলল মানি লন্ডারিং আইনে দুদকের এইখানে কোনো রকম তদন্ত করার সুযোগ নাই, এবং করলেও সেটা আপনার কর্তৃপক্ষের কাছ থেকে সেটার জন্য সেপারেট সেখান থেকে করতে হবে, সিআইডি তদন্ত করবে এবং ব্যাংকিং কর্পোরেশনের সমস্ত যারা আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের 5টা গাইডলাইন দিয়েছে, যে বলেছে এই 5টা গাইডলাইন যদি এটা প্রিপোস্টার সম্পূর্ণ ভিত্তিহীন হয় এবং এটাকে সত্য বলে ধরে নিলেও কোনো অপরাধ হয় না, এবং এই যে তার বিরুদ্ধে যে অপরাধ করা হচ্ছে এটা কোর্টের অ্যাবিউজ অফ প্রসেস অফ দ্য কোর্ট, এটা দিয়েছে। আর ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট এই 5টার সাথে আরো 2টা যোগ করেছে, যে রাস্তার একটা সাধারণ নাগরিক সেও যদি প্রতীক যে বলে যে এই আইনটা, এই মামলাটা এই ব্যক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, তাহলেও সেটা বাতিল হবে। আবার বলেছে এখানে মেলিসিয়াস এবং আপনার যদি মেলাফাইডি হয় এবং যদি পার্সোনাল গ্রাজে করা হয়, আমরা বললাম ইন্ডিয়ান হাই সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের সাথে মানা হয়, তারপরে এগুলির বিবেচনা করা হয় নাই। এখন আমাদের করণীয় হচ্ছে আমরা আপিলে যাব, যেহেতু ডক্টর ইউনূস সাহেব সর্বকাল আপনাদের বলেছেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, উনি বিদেশের সমস্ত প্রোগ্রাম ফেলে দিয়ে এসেছেন, আমরা সুপ্রিম কোর্টে এইখানে আমরা আপিলে যাব। সুতরাং তিনি এই দেশের যে আইন আছে, আইন শ্রদ্ধাশীল এবং আইনের কাছে সমস্ত ব্যাখ্যা বিবেচনা দিবেন, এটা রক্ষা করার মালিক বিচারক বিন্দু। এটা আমাদের লয়ারের কারণ হচ্ছে সত্যকে দেখুন। এবং ওনার বিরুদ্ধে যে মানি লন্ডারিং মামলায় অভিযোগ গঠন হয়েছে, সেই মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে একটা মোশন দায়ের করেছেন, যেটা গত 3 দিন শুনানি হয়েছে। 10 জুলাই, 11 জুলাই, আজকে 24 জুলাই, 3 দিন শুনানি অন্তে আজকে মহামান্য হাইকোর্ট সেটা সরাসরি খারিজ করে দিয়েছেন এবং বিজ্ঞ বিচারিক আদালতকে বলেছেন ভারত পক্ষে 1 বছরের মধ্যে মামলাটি যেন শেষ করে দেওয়া হয়। আমাদের মুখ্য আমাদের মুখ্য আর্গুমেন্টটা ছিল সেটা হলো যে এখানে অপরাধের প্রাথমিক সত্যতা প্রতীয়মান হয়,
এবং উনি যে আর্গুমেন্টটা করেছেন মামুন সাহেব ডক্টর ইউনূসের পক্ষে, সেই আর্গুমেন্টের বেসিসটা ছিল ডিফেন্স মেটেরিয়ালস, মানে আসামিদের পক্ষের আর্গুমেন্ট দেওয়া। কিন্তু সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, ওনাদের স্বতঃসিদ্ধ সিদ্ধান্ত হলো ডিফেন্স মেটেরিয়ালসের উপর কখনো মামলা কোয়াশ হয় না। মামলা কোয়াশ হবে প্রসিকিউশনের ভিত্তিতে, যেমন এফআইআর, চার্জশিট, এই সবের ভিত্তিতে যদি কোনো এভিডেন্স না থাকে তখন এটা খারিজ হবে। আমরা দেখিয়েছি এফআইআর থেকে, চার্জশিট থেকে, যে এখানে মামলার যথেষ্ট উপাদান আছে, কাজে এটা খারিজযোগ্য। আদালতকে আমরা অনেকগুলো সিদ্ধান্ত দিয়েছি, মিস্টার মামুন অনেকগুলো সিদ্ধান্ত দিয়েছেন, দুপক্ষ শুনে আদালত খারিজ করে দিয়েছেন, যেহেতু অপরাধের প্রাথমিক সত্যতা আছে। মাঝখানে উনি একটি প্রশ্ন উঠিয়েছিলেন, এখানে বিএফআইউর স্যাংশন লাগবে, কিন্তু আমরা বললাম বিএফআইউ একটা ইন্টেলিজেন্স এজেন্সি, আর্থিক অপরাধের আর্থিক গোয়েন্দা অধিদপ্তর হিসেবে কাজ করে, তারা কোনো স্যাংশন দিতে পারে না। স্যাংশন দেয় শুধুমাত্র আপনার দুর্নীতি দমন কমিশন অথবা সিআইটি হেড। কিন্তু এই ক্ষেত্রে উনি এই আর্গুমেন্টটা করে একটু মিস ইন্টারপ্রিটেশন দিতে চেয়েছিলেন। আমরা এটা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি। ব্যাখ্যা দেওয়ার পরে আদালত ওনাকে বললেন বিএফআইউ স্যাংশন লাগবে, এই ধরনের কোনো আইনের প্রভিশন আছে কি না, বা যেখানে স্যাংশনিং অথরিটি যাদের নাম আছে, যেমন সিআইটি, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, দুর্নীতি দমন কমিশন, এইসব কলামে বিএফআইউ কোনো নাম আছে কি না। কিন্তু দুঃখজনক হলো সত্যি উনি এটা দেখাতে পারেনি, কোনো আইনও দেখাতে পারেনি যেখানে বিএফআইউর অনুমোদন লাগবে। এখানে কোর্ট কিছু বলেছে কিনা, মানে কি বলে ওনারা কাজ করবে? কোর্ট বলেছে অপরাধের প্রাথমিক সত্যতা আছে, অপরাধ প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে, তবে এটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, এটা বিচারিক আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নির্ণীত হবে। এবং বিএফআইউর কোনো স্যাংশন লাগবে না, দুদক যে স্যাংশনটা দিয়েছে দ্যাট ইজ আপিলে তো যেতেই পারে। দেখুন গত মঙ্গলবারে এই মামলাটির সাক্ষ্য ছিল আমাদের যিনি ইনভেস্টিগেটর, হ্যাঁ এর পরবর্তীতে অবশ্যই সাক্ষ্য হবে, কারণ এটা সম্ভবত অগস্টের 5 তারিখ। গত ডেটে আমাদের সাক্ষী আসছিল ময়মনসিংহ থেকে, যিনি 1 নম্বর সাক্ষী, ওনার পোস্টিং ময়মনসিংহ, কিন্তু ওনাদের আপত্তির কারণে এটা নিতে পারে নাই সাক্ষী দেয়, কারণ আদালতের আদেশের জন্য পেন্ডিং, অথচ আদালত